হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। আমি সম্রাট সাহা তোমাদের জন্য নিয়ে এসেছি আমার রিজনিংয়ের প্র্যাকটিস সেট নাম্বার 7। তোমরা জানো যে আমরা রিজনিংয়ের কিন্তু প্র্যাকটিস সেট করে আসছি বেশ কিছু দিন যাবত থেকে আমরা কিন্তু রিজনিংয়ের প্র্যাকটিস সেট করে আসছি। এখন রিজনিংয়ের মধ্যে আমরা কিন্তু এনটিপিসি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট করাচ্ছি, কিন্তু এই যে সেটগুলো আমি করাচ্ছি সেই সেটগুলো কিন্তু সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা অন্য যারা পরীক্ষা দিচ্ছ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, তো তারাও কিন্তু দেখতে পারো। আর দেখলে অবশ্যই তোমরা যদি প্র্যাকটিস করো তোমাদের কিন্তু অবশ্যই লাভ হবে, ঠিক আছে। আর বেশি দিন কিন্তু তোমরা সময় পাবে না এনটিপিসির প্রিপারেশনের জন্য। এনটিপিসি এপ্রিল অথবা মেতেই কিন্তু হয়ে যাবে 2025-এ। তো অতএব তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটাকে জোর কদমে শুরু করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখে নিচ্ছি আজকের কোশ্চেন। রিজনিংয়ের প্রথম কোশ্চেন কি আছে? নাম্বার সিস্টেম, নাম্বার সিরিজের একটা কোশ্চেন, ঠিক আছে। নাম্বার সিরিজের কোশ্চেন, প্রথম কোশ্চেন কি আছে দেখে নাও। কি বলা আছে? 2, 9, 28, 65, তারপরে কি আছে সেটা আমাদের বের করতে হবে। তোমরা অবশ্যই আগে নিজে থেকে চেষ্টা করো, তারপরে যদি না পারো তারপরে আমার সলিউশন দেখো, এবং প্রত্যেকটা কোশ্চেনই তোমরা চেষ্টা করো, এবং তারপরে তোমরা কত পাচ্ছ, 15টা কোশ্চেন আছে এখানে, কত পাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে। আর তোমরা কি করবে, এই যে কোশ্চেনগুলো যে আমি যেগুলো কোশ্চেন দিয়েছি তোমাদের, তোমরা কিন্তু জানো যে এটা কিন্তু সবই PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কীরকম এনটিপিসিতে কোশ্চেন থাকে, এনটিপিসি পরীক্ষাতে কীরকম রিজনিংয়ের কোশ্চেন থাকে, ঠিক আছে। তো দেখে নিচ্ছি আমাদের এই কোশ্চেনের সলিউশন। তাহলে দেখো 2, 9, 28, 65, যদি খুব ভালো মতো নম্বরগুলোকে তুমি লক্ষ্য করো দেখতে পারবে কি এটাকে কিন্তু আমরা লিখতে পারি কি 1, এখানে লিখতে পারি কি 1 + 1। দেখো 9কে কি লিখতে পারি আমরা 8 + 1, 28কে কি লিখতে পারি 27 + 1, তাই না। আর 65কে লিখতে পারি 64 + 1। আচ্ছা, আমি এইভাবে কেন লিখলাম? এখন তুমি দেখো এটা আসলে কি 1-এর কিউব + 1, তাই না। এটা কি 2-এর কিউব + 1, এটা কি 3-এর কিউব + 1, তাই না। 27 মানে 3-এর কিউব, আর 64 মানে কত 4-এর কিউব + 1। অতএব তুমি বলতেই পারো যে তারপরে যেটা হবে সেটা কি, এখানে 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, তার মানে কি 5-এর কিউব, তাই না। 5-এর কিউব + 1 সেটাই হবে এখানে, তাই না। 5-এর কিউব মানে কত 125, আর +1 মানে 126, বুঝতে পারলে। 125 + 1 মানে 126 কিন্তু এটার অ্যান্সার হয়ে যাবে, তাই না। তার মানে 126 আমি অপশনে যদি খুঁজি তাহলে ডি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। এইভাবেই আমরা পরের কোশ্চেনগুলো আমরা দেখতে থাকবো, ঠিক আছে। তোমরা যারা আগে থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস প্রতিদিন যেরকমভাবে করছি সেভাবে করো, আর তোমরা নিজেরা ভালো মতো বাড়িতে প্র্যাকটিস করো, আরও কোশ্চেন করো। কিন্তু তোমরা যারা নতুন আসছো তাদেরকে বলবো তোমরা আমার এই ভিডিওগুলো ফলো করতে পারো এখন থেকে, তাহলে কিন্তু অবশ্যই উপকৃত হবে। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, এবং আমাদের চ্যানেলের নাম গুরুকুল বিশ্বামিত্র, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে পারো। পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও তোমরা এই চ্যানেলে পাবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখে নিচ্ছি কি বলা আছে। এটা একটা অ্যালফাবেটিক সিরিজ, তাই না। এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতে এসেছিল আগেও। তাহলে APDSGV, এপি এইসব যখন করবে, এইসব যখন নাম্বার সিরিজের বা অ্যালফাবেটিক সিরিজের কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবে, অবশ্যই কিন্তু এই অ্যালফাবেট যেগুলো আছে বা লেটার যেগুলো আছে সেগুলোর নাম্বার যেগুলো সংখ্যামান আছে, ভ্যালু যেগুলো আছে সেগুলো কিন্তু তোমার খুবই ভালো করে মনে রাখতে হবে। তো এই ভ্যালুগুলো দেখে নিই। এখানে কি আছে, এ মানে কত 1, তাই না। ডি, আচ্ছা আমি এটা দেখছি না, কারণ আমি প্রথমে এখানে আমার দুটা আছে, তো এখানে আমার দুটা অ্যালফাবেট আছে, তাই না। দুইটা লেটার আছে, সেই দুটা লেটারের প্রথম লেটার কোনটা সেটা যদি খুঁজে বার করে আমি প্রথমটা দেখি, তাই না। তাহলে এ মানে কত 1, আচ্ছা। ডি মানে কত, ডি মানে হলো 4, তাই না। জি মানে কত, জি মানে কত 7, তাই না। জি এর ভ্যালু 7। আচ্ছা, তাহলে এখানে কি হতে পারে,
প্রথম যেই লেটারটা হবে সেটা কি হতে পারে। তাহলে দেখো একের থেকে কি হলো, 4 হলো, তার মানে 1, তারপরে কি হলো 2, 3, 4, তার মানে 3 ঘর বাড়লো, তাই না, 3 ঘর বাড়লো, তার মানে এটা +3 হলো, তাই না। আচ্ছা 4 থেকে 7 হলো মানে 5, 6, 7, মানে আবার 3 +3, তাই না। তার মানে কি এরপরে 7 থেকে +3 হবে, +3 হয়ে এই সংখ্যা মানটা হবে, তাই না। +3 যদি করি, 7 + 3 করলে 10, তাই না। তার মানে 10-এর ভ্যালু কত, মানে কোন লেটারের ভ্যালু 10, তাই না, সেটা আমরা জানি যে জে এর ভ্যালু হলো 10। তাহলে প্রথমে কিন্তু জে হয়ে যাবে। এখন অপশনে আমি দেখব জে দিয়ে কি আছে, এখানে MAJYIRST, তাহলে বোঝা যাচ্ছে JY, এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে, এটা আমার অ্যান্সার হয়ে যাবে। তারপরেও আমরা একবার চেক করে নিব পরের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ওয়াই আসছে কিনা সেটা দেখে নিব। আচ্ছা পি মানে কত, পি মানে কত, পি এর ভ্যালু হলো আমরা জানি 16। এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু হলো 19। ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হবে 22। এখন 16, 19 আর 22 এগুলোর মধ্যে ডিফারেন্স কত, দেখো 16 থেকে 19-এর ডিফারেন্স 3, 19-এর থেকে 22-এর ডিফারেন্স কত 3, তাহলে 22-এর থেকে যে ডিফারেন্স যদি আরও 3 আমি যোগ করি তাহলে কত হয়ে যাবে, তাহলে কিন্তু হয়ে যাবে কত হবে, তাহলে হয়ে যাবে 25, তাই না। মানে এই যে লেটারটা আসবে সেই লেটারের কিন্তু সংখ্যামান 25, তার মানে আমরা জানি কি ওয়াই, তাই না, ওয়াই এর সংখ্যামান হলো 25, তার মানে জে ওয়াই এটাই কিন্তু সঠিক উত্তর। বুঝতে পারলে? ঠিক আছে, চলে যাচ্ছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি আছে, পরের কোশ্চেন হলো এটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, তাই না, সিটিং অ্যারেঞ্জমেন্ট এনটিপিসি বা গ্রুপ ডি এগুলোতে কিন্তু খুবই থাকে, এই সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে অবশ্যই থাকে। এখন দেখে নিব কিভাবে তোমাদের খুবই চটজলদি করে কিন্তু সলিউশন করতে হবে, চটজলদি করে সলিউশন তোমাদের করতে হবে। আচ্ছা দেখে নিচ্ছি কি বলা আছে, ইংরেজি থেকেই দেখি এই কোশ্চেনটা কি বলা আছে, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই অ্যান্ড জেড আর সিটিং অ্যারাউন্ড এ সার্কেল ফেসিং দ্য সেন্টার। ঠিক আছে, এই সব ক্ষেত্রে সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা আছে, তাহলে তুমি কেন্দ্রবিন্দু যদি ধরো এটা 6 জন বসে আছে, তাই না, 6 জন বসে আছে, তাহলে 6 জন তুমি পজিশন আঁকালে, ফেসিং কি আছে, ফেসিং দ্য সেন্টার, তার মানে কিন্তু এই দিকে মুখ করে আছে, তাই না, সেন্টারের দিকে মুখ করে আছে। ঠিক আছে, যারা বসে আছে 6 জন পজিশনে বসে আছে, এই যে 1 2 3 4 5 6 জন বসে আছে, এই 6 জন কিন্তু সেন্টার দিকে মুখ করে আছে। এখন কি বলেছে, ভি ইজ সিটিং টু দ্য লেফট অফ ওয়াই, কার বাদিকে, ওয়াই এর বাদিকে, তার মানে ওয়াই কে আমাকে আগে বসাতে হবে, তাই না, তাহলে আমি ওয়াই কে আগে বসালাম। ওয়াই এর বাদিকে কে বসে আছে, ভি, এখানে ইমিডিয়েট লেফট কিন্তু বলা নেই, তারপরেও আমি ধরে নিচ্ছি ইমিডিয়েট লেফট, ঠিক আছে, না হলে অসুবিধা হবে করতে, আমি দেখি কি হয়, যদি হয় তাহলে হয়ে গেল। তাহলে ওয়াই এর লেফটে কে আছে, ভি আছে। আচ্ছা ডাব্লিউ ইজ সিটিং টু দ্য রাইট অফ ওয়াই, এই যে ওয়াই তার রাইট মানে ডান দিকে এইটা, তাই না, এখানে কে আছে, ডাব্লিউ আছে। আচ্ছা জেড ইজ সিটিং বিটুইন ইউ অ্যান্ড এক্স, তাহলে ইউ অ্যান্ড এক্স এর মাঝে কে আছে, জেড আছে, তাই না, কিন্তু ইউ এর পজিশন কিন্তু এদিকেও হতে পারে, ইউ এর পজিশন এদিকেও হতে পারে, এক্স এর পজিশন এইদিকে হতে পারে, কিন্তু জেড তো মিডিলেই হবে, তাই না, জেড এর পজিশন তো মিডিলেই হবে, তার মানে এই যে আমার 3টা পজিশন ফাঁকা আছে দেখতে পাচ্ছি, তাই না, 3টা পজিশন ফাঁকা আছে, এই 3টা পজিশনের মধ্যে এই যে মাঝখানের পজিশনটা, সেই পজিশনটা কিন্তু জেডই হয়ে যাবে, তাই না, জেড হয়েই যাবে। আচ্ছা এইখানে এক্স হবে নাকি এইখানে এক্স হবে সেটা আমি বলতে পারছি না। এখন দেখি কি আছে, ইউ ইজ সিটিং ইমিডিয়েটলি টু দ্য রাইট অফ ডাব্লিউ। এখন আমাদের পরিষ্কার হয়ে গেল যে এইখানে এই পজিশন মানে ডাব্লিউ এর যে রাইট, ইমিডিয়েট রাইট বলেছে, ইমিডিয়েট রাইটে কে আছে, ইউ আছে, তাহলে ইউ যদি এইখানে থাকে তাহলে কিন্তু আমি বলতে পারবো কি এক্স এর পজিশন এইটা, তাই না। ঠিক আছে, এখন আমি দেখি যে কি বলা আছে, হু ইজ সিটিং ইমিডিয়েটলি টু দ্য লেফট অফ ভি, এই যে আমার ভি এর পজিশন তার লেফট মানে এই দিকে, তাই না, লেফট মানে এই দিকটা, তাহলে এই দিকে কে আছে সেটা আমাকে কোশ্চেন করেছে, তার মানে আমার সঠিক উত্তর কিন্তু এক্স হয়ে যাচ্ছে, সঠিক উত্তর কি হবে, এক্স। খুবই চটজলদি এগুলো করার প্র্যাকটিস কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে, যত প্র্যাকটিস করবে তোমাদের স্পিড ততই বাড়বে। আচ্ছা
কি বলা আছে, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ মানে কোডিং এর কোশ্চেন, বোটল ইজ রিটেন অ্যাজ 88, বোটলকে কি দিয়ে লেখা হয়, 88 দিয়ে লেখা হয়। হাউ উড গ্রিন বি রিটেন ইন দ্যাট কোড ল্যাঙ্গুয়েজ, গ্রিনকে কিভাবে লেখা হবে সেই কোডিংয়ের মাধ্যমে তুমি যদি লেখো তাহলে গ্রিনকে কিভাবে লেখা হবে। এখন বোটলকে কিভাবে 88 লেখা যেতে পারে সেটা আমরা একটু বের করার চেষ্টা করব। তাহলে বোটল, তাই না? তো বোটলকে আমরা 88 কিভাবে হয় সেটা আমরা বের করার চেষ্টা করি। আচ্ছা, বি এর ভ্যালু, ও এর ভ্যালু, টি এর ভ্যালু এইসব যদি বসাই তাহলে দেখি যে কি আসে, সেগুলোকে যোগ করে দেখি কি আসে। ঠিক আছে, সেগুলোকে যোগ করে আমরা দেখি কি আসে। বি এর ভ্যালু 2, ও এর কত 15, টি এর কত 22, টি এর হলো 20, টি এর আবার 20, এল এর হলো 12, ই এর কত 5। এখন এগুলোকে যদি যোগ করি তাহলে কি হবে, 2 15 কত হবে 17 প্লাস 20, 37 প্লাস 20, 57 প্লাস 12 করলে কত হবে, 57 আর 12 মানে 59 আর 5 যদি করি মানে 74, তাই না? 74 ঠিক আছে কি না তোমরা বলবে, হ্যাঁ। তো যাই হোক 74 আসছে, তা 74 তো হচ্ছে না, আমাদের কি বলেছে 88 লাগবে। তার মানে কি এটা যোগ করে হবে না, ঠিক আছে? তার মানে এই ভ্যালুগুলো দিয়ে হবে না। আচ্ছা, এমন যদি না হয় তখনই আমাদের কিন্তু এটাই ভাবতে হবে যে এই যে লেটারটা আছে, এই লেটারটার যে বিপরীত লেটার সেটার একবার মানগুলো বসিয়ে আমাদের দেখতে হবে যে সেটা যোগ করে হয় কিনা। আমরা জানি বি এর বিপরীত কি, বি এর বিপরীত কিন্তু আছে ওয়াই, তাই না? বি এর বিপরীত ওয়াই। আচ্ছা, ওয়াই এর ভ্যালু কত 25, তাই না? আচ্ছা, ও এর বিপরীত কি আছে, ও এর বিপরীত আছে কি এল, এল এর সংখ্যামান কত, এল এর সংখ্যামান হলো 12। টি এর বিপরীত কি ইউ, তাই না? টি এর বিপরীত কত জি, টি এর বিপরীত কিন্তু জি, তাহলে জি এর সংখ্যামান হলো 7, তাহলে এইখানেও 7 হয়ে যাবে। আচ্ছা, এল এর বিপরীত হয় ও এর কত 15, ই এর বিপরীত ভি এর মান কত 22। আচ্ছা, এইবার দেখি 25 প্লাস 12 তার মানে হচ্ছে, আমি লিখে নিচ্ছি 25 প্লাস 12 মানে 37, এদিকে 7 7 14 আর এদিকে 15 আর 12 যদি যোগ করি তাহলে আবার 37 হয়ে যাচ্ছে। তার মানে 37 হয়ে যাবে কত তোমার 74 প্লাস 14, তার মানে কিন্তু তিনটাকে যদি যোগ করি তাহলে কিন্তু টোটাল চলে আসবে কত 88। ঠিক আছে, বুঝতে পারলে কিভাবে বোটল থেকে 88 আসলো? এই যে লেটারগুলো তার বিপরীত লেটার যেগুলো আছে সেই বিপরীত লেটারগুলোর কি করলাম আমরা, সংখ্যামানগুলো যোগ করলে কিন্তু 8 চলে আসবে। তাহলে এইভাবে এটা আমরা তাহলে কোডটা কি আছে সেটা বের করতে পারলাম। এইভাবে কিন্তু গ্রিনের কোড আমরা বের করব। এখন গ্রিনের কোড আমরা যদি বের করি, ঠিক আছে, তাহলে আমি এটা মুছি, হ্যাঁ, মুছে নিয়ে আমি লিখছি। মুছে নিই, তাহলে এখানে কি হলো গ্রিন। আচ্ছা, গ্রিনের বিপরীত যে লেটারগুলো আছে সেগুলো আগে যদি লিখে নিই তাহলে কি হবে, জি এর বিপরীতে কি আছে জি টি, তাই না? আর এর কি আছে আই, ই এর কি আছে ভি, ই এর ভি, এন এর এম। এখন এর যেই সংখ্যামানগুলো আছে, ভ্যালুগুলো আছে সেগুলো যদি বসাই তাহলে কি হবে 20, টি মানে 20, আই হলো 9, ভি হলো 22, এম হলো 13। ঠিক আছে, এবার যোগ করি, তার মানে এটা হলো 29, এদিকে মানে 20 প্লাস 9, আর এদিকে 22 যোগ করলে 44, আর এদিকে আমার 13 আরও আছে, তাই না? তাহলে এই তিনটাকে যদি যোগ করি তাহলে 29 প্লাস 43 তার মানে 73, তাই না? 73 প্লাস 13 মানে 86, তাই না? 86। তাহলে বোটলের যদি হয় 88, তার মানে গ্রিনের আমার বের হচ্ছে কত 86। অপশনে 66, 56, 77 আর 86 কিন্তু অপশনে আছে। অতএব
উত্তর হয়ে যাবে 86। খুবই সুন্দর একটা কোডিংয়ের কিন্তু কোশ্চেন ছিল। তোমরা এরকম কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে? এরকম লেভেল দু একটা থাকলে পরে কিন্তু তোমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, দেখে নিচ্ছি পরের কোশ্চেন কি বলা আছে। এটাও একটা অ্যালফা নিউমারিক কোড, তাই না? অ্যালফা নিউমারিক কোড, কারণ এইখানে অ্যালফা নিউমারিক না, মানে এটা হলো ইসে আছে, তো এটা হলো অ্যালফাবেট আর নাম্বার, তাই না? এখানে বলা আছে অ্যালফা নিউমারিক, যদিও যাই হোক আমরা দেখে নিই কি আছে। D4C3 এরকমভাবে দেওয়া আছে, তারপরে এইভাবে দেওয়া আছে, কোশ্চেন মার্কের জায়গায় কী হবে সেটা বের করতে হবে। আচ্ছা, ভালো মতো লক্ষ্য করো। D4, ডি এর ভ্যালু কত? 4, তাই না? ডি এর ভ্যালু 4। আচ্ছা, C3, তারপরে B2, তারপরে A1। তার মানে আমরা বলতে পারি A1, B2, C3, D4, এইভাবে যদি উল্টা দিক থেকে দেখি, তাই তো? আচ্ছা, এইখানে দেখো তাহলে উল্টা দিক থেকে দেখি, E5, E এর কিন্তু ভ্যালু 5, F এর 6, G7, H8। আচ্ছা, আবার এইখানে কি আছে? L12, K11, J10, এটা হবে I9, ঠিক আছে? এইভাবে কোড করা আছে। তার মানে আমরা এখন শুধু প্রথম যে অ্যালফাবেট আছে সেটা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা কিছুটা করতে পারবো। তাহলে D4, তার মানে 4 এখানে, তাই না? 4 এখানে কত আছে? H8, তার মানে 8। এখানে L12, তাই না? 4, 8, 12, তার মানে কি তারপরেরটা কি হবে? তারপরে কি হবে? 16, তাই না? 4-এর ডিফারেন্স, 4 থেকে 8, 8 থেকে 12, 12 থেকে তার মানে আমার 16 হচ্ছে, তাই না? তাহলে 16 হলে তার 16, এখানে কি 4 ছিল, তার সামনে কি ছিল? ডি ছিল, মানে ডি এর সংখ্যামানটাই তার পরে আছে। তার মানে যদি 16 এখানে থাকে তাহলে 16 কার সংখ্যামান? 16 কিন্তু পি এর সংখ্যামান, তাই না? পি মানেই 16, তাই না? তাহলে পি এর আগেরটা কি আছে? পি এর আগে কি আছে? পি এর আগে ও আছে, তাই না? ও আবার লিখবো এইভাবে, এরকম যেমন ছিল ডি এর পরে সি ছিল, তাহলে ও লিখলাম, ও হলো 15, তাই না? তাহলে ও এর আগে কি আছে? এন হলো 14, তার আগে কি আছে? এম, তাই না? এম হলো 13। এখন এইটা যদি অপশনে থাকে তাহলে আমার হয়ে গেল, ঠিক আছে? তার মানে 13 পিছনে থাকতে হবে, এই যে 13, এখানে 13, এই যে P16, আচ্ছা, তারপরে ও আছে। আচ্ছা, এইখানে দেখো 6R আছে, তাই না? 16R আছে এইখানে, কিন্তু 16, তারপরে ও আছে, তার মানে অপশন কিন্তু এটা আমার সঠিক উত্তর হয়ে যাবে O15, N14, M13। বুঝতে পারলে? ইজি ছিল কোশ্চেনটা, ঠিক আছে? কিন্তু দেখে একটু কঠিন মনে হচ্ছিল, কিন্তু না, আসলে কিন্তু ইজি ছিল কোশ্চেনটা। বুঝতে পারলে তোমরা? দেখি পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে? সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ ক্লোজেস্ট টু দ্য গিভেন স্পেসেস, ঠিক আছে? গিভেন শেপস। আচ্ছা, নিম্নলিখিত আকৃতিগুলির মধ্যে সবচেয়ে কাছাকাছি বিকল্পটি নির্বাচন করুন। এইখানে আকৃতিগুলো কি দেওয়া আছে? আকৃতি দেওয়া আছে কি? বর্গক্ষেত্র, রম্বস, আয়তক্ষেত্র, সামন্তরিক। আমরা জানি যে বর্গক্ষেত্র কীরকম, মানে 4টা বাহু সমান হয়, তাই না? 4টা বাহু সমান হয় এবং সবগুলো কোণই 90 ডিগ্রি থাকে, তাই না? রম্বসের ক্ষেত্রে কি হয়? রম্বসের ক্ষেত্রে বাহুগুলো সমান হয়, ঠিক আছে? কিন্তু কোণগুলো, এই যে এই বিপরীত কোণটা সমান থাকে, এই বিপরীত কোণটা সমান থাকে, কিন্তু এই কোণটা আর এই কোণটা যেটা আছে পাশাপাশি কোণগুলো, এইগুলো কিন্তু সমান থাকে না রম্বসের ক্ষেত্রে, কিন্তু 4টা বাহু আবার সমান থাকে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান থাকে এবং কোণগুলো কি হয়? 90 ডিগ্রি থাকে। কোণগুলো 90 ডিগ্রি থাকে এবং বিপরীত বাহুগুলো কিন্তু সমান থাকে। কিন্তু তার মানে এটা নয় যে এই বাহুটা মানে দৈর্ঘ্য প্রস্থ যে সমান থাকবে, সেটা কিন্তু নয় আয়তক্ষেত্রের ক্ষেত্রে। সামন্তরিকের ক্ষেত্রে আমরা জানি, সামন্তরিকের ক্ষেত্রে কি হয়? যে বিপরীত কোণগুলো সমান থাকে ঠিকই, কিন্তু বাহুগুলো যে সমান থাকবে তার কিন্তু বলা যায় না, ঠিক আছে? আচ্ছা, এখন বলা আছে কি এই 4টা জিনিসের সাথে কি একটা জিনিস দেখো, 4টা জিনিসই কিন্তু সবগুলোই কিন্তু হচ্ছে কি চতুর্ভুজ, তাই না? দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? চতুর্ভুজ। আর এখানে কি বলা আছে? 1 নম্বর অপশন সমবাহু, কিন্তু সমবাহু তো অবশ্যই ছিল, সবগুলো সমবাহু ছিল না। সামন্তরিকের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এখানে কি প্যারালেলোগ্রাম ছিল, তাই না? তারপর রেক্ট্যাঙ্গেল ছিল, রম্বস ছিল, স্কোয়ার ছিল।
তাহলে এইখানে কিন্তু সবগুলো সমবাহু ছিল না, কারণ আয়তক্ষেত্র কিন্তু সমবাহু হয় না, ঠিক আছে, সমবাহু নাও হতে পারে, তারপরে সামন্তরিক সমবাহু নাও হতে পারে, অতএব সমবাহু এটা কিন্তু হবে না। সমকোণীয় কিন্তু হয় না, অনেক সময় কি আছে রম্বসের ক্ষেত্রে চারটা বাহু যে সমান থাকে তা কিন্তু নয়, তাহলে চারটা কোণ যে সমান থাকে তাও কিন্তু নয়, তাহলে সমকোণীয় হচ্ছে না। অসমবাহু, তার মানে অসমবাহু কি চারটা কি সব অসমবাহু না, দুটার ক্ষেত্রে বলা যেতে পারে যে সমবাহু হবে, আর দুটার ক্ষেত্রে বলা যেতে পারে যে সমবাহু নাও হতে পারে, তাহলে এটাও কিন্তু এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। অতএব চতুর্ভুজ যে চারটা সেটা কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে, তো চতুর্ভুজ কিন্তু উত্তর হয়ে যাবে। চলে আসছি পরের কোশ্চেনে। আচ্ছা, যদি কিছু শিল্পী সেলিব্রিটি হয় এবং সব সেলিব্রিটি মিলিয়নিয়ার হয়, তাহলে কোনটি পরবর্তী সিদ্ধান্ত হিসাবে অনুসরণ করবে? ঠিক আছে, মানে এগুলোর মধ্যে কোন সিদ্ধান্তটা ঠিক, ঠিক আছে, সেটা আমরা বের করব। এটা কিছুই না, এটা কিন্তু সিলোজিজমের কোশ্চেন, ঠিক আছে। ইফ সাম আর্টিস্ট আর সেলিব্রিটিস, তাহলে সাম আর্টিস্ট আর সেলিব্রিটিস, আমি আঁকাবো কি সাম আর্টিস্ট আর সেলিব্রিটিস, এই যে কিছু আর্টিস্ট কিন্তু সেলিব্রিটিস হয়ে গেল, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে, কিছু আর্টিস্ট সেলিব্রিটিস, মানে এই পোর্শনটাতে কিছুটা দুজনের মধ্যেই কমন থাকছে, তাই না। তারপরে কি আছে, অল সেলিব্রিটিস আর মিলেনিয়ার্স, ঠিক আছে, সব সেলিব্রিটি মিলেনিয়ার, তাহলে এই সেলিব্রিটিগুলো সব যত সেলিব্রিটি আছে সবাই কি, সবাই হলো মিলিয়নিয়ার, তাই না, সেলিব্রিটিগুলো কিন্তু মিলিয়নিয়ারের মধ্যে পড়ে যাবে, তাহলে মিলিয়নিয়ার পড়ে গেল এইখানে, তাই না। এই ছিল আমাদের ছবি। এখন এই ছবি উপরে বেস করে কিন্তু আমরা অপশানগুলো দেখব যে কোন কোন সিদ্ধান্তটা আমরা সঠিক বলতে পারি। বলা আছে কি নো মিলিয়নিয়ার ইজ সেলিব্রিটি, নো মিলিয়নিয়ার ইজ সেলিব্রিটি না, কিছু মিলিয়নিয়ার কিন্তু সেলিব্রিটি, তাই না, কারণ সেলিব্রিটি কিন্তু পড়ে যাচ্ছে মিলিয়নিয়ারের মাঝখানেই, তাহলে কিছু মিলিয়নিয়ার কিন্তু সেলিব্রিটি হবে, তার মানে কি এটা ভুল হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি অল আর্টিস্ট আর মিলিয়নিয়ার্স, অল আর্টিস্ট, এই যে যত আর্টিস্ট আছে সবাই কি মিলিয়নিয়ার না, আমাদের ছবিতেই তো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কিছু আর্টিস্ট আছে যারা মিলিয়নিয়ার নাও হতে পারে, তাই না, মানে আবার হতেও পারে, কিন্তু ক্লিয়ারলি আমি বলতে পারি না। আমি যদি এটা বড় করে আঁকতাম তাহলে এটা পড়ে যেত না, মানে আর্টিস্টটা পড়ে যেত এর মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে হতেও পারতো, কিন্তু এটা তো আমি শিওরলি বলতে পারি না যে অল আর্টিস্ট আর মিলেনিয়ার, কারণ আমার এখন যে ছবিটা আছে সেই ছবি অনুযায়ী তো এটা হচ্ছে যে আর্টিস্টরা কিছু আর্টিস্ট মিলেনিয়ার না, কারণ এরা বাইরে, মিলিয়নিয়ারের সার্কেলের থেকে বাইরে, তাই না। অতএব এটাও কিন্তু ভুল, ঠিক আছে, আমি নিশ্চিতভাবে যেটা বলতে পারবো সেটাই আমি করব, সেটাই আমি সঠিক বলবো। নো সেলিব্রিটিস আর মিলিয়নিয়ার, নো সেলিব্রিটিস আর মিলিয়নিয়ার, কিন্তু এইখানে আমি দেখতে পাচ্ছি কি সব সেলিব্রিটি কিন্তু মিলিয়নিয়ার, তার মানে এটা একদম ভুল যে হবে সেটা একদম বোঝাই যাচ্ছে। সাম আর্টিস্ট আর মিলিয়নিয়ার, সাম আর্টিস্ট আর মিলিয়নিয়ার, তাহলে কিছু যে আর্টিস্ট আছে তারা যে মিলিয়নিয়ার, এই দেখো মিলিয়নিয়ারের সাথে কিন্তু আর্টিস্টের কোথাও না কোথাও একটা কানেকশন আসবেই, তাই না, একটা এরকম পজিশন আসবে যেটাতে দুটার মধ্যে কমন কিছু স্পেস থাকবে, তুমি যেভাবেই আঁকো, তাই না। অতএব এটা কিন্তু হবেই হবে, তাই না, এটা কিন্তু সঠিক উত্তর হয়েই যাবে, ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ডি। পরের কোশ্চেন দেখে নিচ্ছি। পরের কোশ্চেন কি আছে, এটা একটা সম্পর্কের, রিলেশনশিপের কোশ্চেন, ঠিক আছে, তোমরা চেষ্টা করো, আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে। আচ্ছা, দেখে নিচ্ছি কি কোশ্চেন বলা আছে। একটি মহিলার দিকে ইঙ্গিত করে একজন পুরুষ বলল, তাহলে একটা মহিলার দিকে ইঙ্গিত করে একজন পুরুষ বলল কি বলল, তার পিতা আমার পিতার একমাত্র পুত্র, মানে তার পিতা বলতে কি একজন কে বলছে, কে পুরুষ বলছে, কার কথা বলছে, মহিলার কথা বলছে, তাহলে তার পিতা মানে কার পিতা, মহিলার পিতা, তাই না, মহিলার পিতা। আমি যদি মহিলাকে এইভাবে আঁকি যে ফিমেল, ওনাকে আঁকলাম এইভাবে, ঠিক আছে, উনার পিতা মানে উনার পিতা, আমি এইখানে আমি শুধু পজিটিভ দিলাম, সাইন দিয়ে আমি রাখলাম, ঠিক আছে। এই উপরে যদি আমি বসাই তাহলে মানে আগের জেনারেশনকেই বোঝায়, এইরকম পজিশনে যদি বসাই তাহলে বাবাকেই বোঝাবে, ঠিক আছে। তাহলে মহিলার যে বাবা আছে সেটা আমার এতটুকু হলো। কি বলা আছে, তার পিতা আমার বলতে কার বলা হয়েছে এখানে, পুরুষ, তাই না, এই পুরুষ যিনি আছে তার কথা বলা আছে, তার পিতা মানে ইনার কথা বলা হচ্ছে, তার পিতা আমার বলতে পুরুষের কথা, আমার পিতার একমাত্র পুত্র। এই যে আমি যদি এখান থেকে আলাদা একটা আঁকি,
আলাদা ইসে করি, তাহলে এইখান থেকে যদি আমি আঁকি, এটাকে আমি আলাদাই আঁকছি। হ্যাঁ, কি বলেছে, আমার পিতার একমাত্র পুত্র, আমার পিতার একমাত্র পুত্র মানে পুরুষ যে আছে, আমি মেল দিয়ে লিখলাম, ঠিক আছে। তাহলে পুরুষের যে পিতা আছে, এই যে পিতা, তার আবার একমাত্র পুত্র, এখানে পুরুষ বলাই ছিল, তার মানে ইনি তো মেল, তার মানে উনার যদি পুত্র হয় তাহলে কে হবে, উনি নিজেই হবে, তাই না? তাহলে কি উনি নিজেই হবে। তাহলে এই যে তার পিতা আর আমার পিতার একমাত্র পুত্র, এই যে এই দুজন কিন্তু একই ব্যক্তি, তার পিতা আমার পিতার একমাত্র পুত্র, মানে এই ব্যক্তি যে যার কথা বলা হচ্ছে আর ইনি, তারা দুজন কিন্তু সেম। বুঝতে পারলে, তারা দুজন সেম, তাই না? বুঝতে পারলে তো? তাহলে আমি কি করব, এই জায়গায় এম কে শুধু বসাবো। তাহলে আমি ফাইনাল যে ড্রয়িংটা করব, সেই ড্রয়িংটা কীরকম হবে, যে আমি এটাকে উপরে আঁকছি, ড্রয়িংটা কি হবে এরকম, তাই না? তারপরে এইখানে কি আছে, এম আমার, তাই না? তারপরে এই যে এই পজিশনটা, ইনি আর ইনি তো সেম, তারপরে তাহলে তার মানে কি, তার নিচে হবে এফ, তার মানে তার নিচে হবে কি এফ, তার মানে ওই যে মহিলা, মানে যে মহিলা, তাই না? মহিলা কি, উনারই কিন্তু ওই পুরুষেরই কিন্তু মেয়ে, তাহলে কি বলা আছে, সেই পুরুষের মহিলার সাথে কি সম্পর্ক, তাহলে মহিলার কি, উনি মহিলার কিন্তু বাবা, তাই না? এই মহিলারই কিন্তু বাবা, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, ঠিক আছে? তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে আমাদের পিতা, ঠিক আছে? বুঝতে পারলে? তোমরা বুঝতে পারছো কিনা সেগুলো কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আচ্ছা, কাউন্ট দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ইন দ্য ফলোইং ফিগার। এই যে ফিগারটা আছে, এই ফিগারে কটা ট্রায়াঙ্গেল আছে সেটা তোমাকে গুণে বলতে হবে, ঠিক আছে? দেখো কিভাবে করতে হবে জিনিসটা। আচ্ছা, ট্রায়াঙ্গেল, দেখো প্রথমে আমরা ট্রায়াঙ্গেল গোনা যদি শুরু করি সিম্পলভাবে, তাহলে সিম্পলভাবে গুনবো, ঠিক আছে? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে আমার কি সিম্পল 8টা কিন্তু হয়ে গেল অলরেডি। আচ্ছা, এখন আমি দেখব যে এর মধ্যে কি আর কোনো ত্রিভুজ লুকিয়ে আছে কিনা, ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখো, এই যে এই দুটা যে আছে ত্রিভুজ, এই দুটা নিয়ে একসাথে মিলেও কিন্তু একটা ত্রিভুজ হচ্ছে, তাই না? তাহলে এইটা কিন্তু আমার একটা হলো, তাই না? প্লাস আমি 1 করলাম। আচ্ছা, এখন সেম ওইভাবেই আমি উপরের দিকে যদি দেখি, এইটা আরও একটা, তার মানে আমি আরও একটা লিখলাম, ঠিক আছে? অন্য কালি নিয়ে দেখাচ্ছি আমি। এই দেখো, এই একটা ত্রিভুজ, এই লাইনটার উপর দিয়ে ড্র করলাম, ঠিক আছে? তাহলে এইটা আমার আরও একটা হবে, তাই না? আরও একটা। আবার সেম বিপরীত পাশে ডান দিকে যদি দেখি, এইখানে কিন্তু আরও একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? তাহলে কিন্তু আমার আরও একটা আসছে, তার মানে এইদিকে 4টা আর এইদিকে 8টা, তার মানে টোটাল 12টা আমার পেলাম। এই 12টা ছাড়া আর কি কোনো ত্রিভুজ বের করা যায় এইখানে? ভালো মতো দেখো, ঠিক আছে? আমার হিসাবে কিন্তু আর এখানে কোনো ত্রিভুজ বের হচ্ছে না, অতএব 12 হয়ে যাচ্ছে অ্যান্সার, ঠিক আছে? 12 হয়ে যাচ্ছে কত, অ্যান্সার, ঠিক আছে? দেখে নিই পরের কোশ্চেন কি বলা আছে। পরের কোশ্চেন, হাউ মেনি ডিজ আর দেয়ার ইন দ্য ফলোয়িং সিরিজ হুইচ আর ইমিডিয়েটলি ফলোড বাই ডাব্লিউ। মানে কি বলা আছে, কতগুলি ডি রয়েছে যা সরাসরি ডাব্লিউ দ্বারা অনুসরণ করা হয়েছে। মানে কতগুলো ডি আছে কোথায়, এই যে তুমি দেখতে পাচ্ছ যে একটা লেটার সিরিজ যেটা আছে, তার মধ্যে ডি আছে অনেকগুলো, তাই না? এই যে ডি টোটাল এখানে দেখছি 6টা ডি আছে, তার মধ্যে এমন কটা ডি আছে যে যার পরে ডাব্লিউ আছে, ফলোড বাই কি বলা আছে, বলা আছে ডাব্লিউ, অ্যান্ড নট ইমিডিয়েটলি প্রেসাইডেড বাই কে। মানে প্রেসাইডেড বাই মানে যখন বলা হয় তখন মানে সামনে, মানে সরাসরি পূর্বে বা আগে, তাই না? ডি এর সামনে কি বলা আছে, নট ইমিডিয়েটলি প্রেসাইডেড বাই, মানে নট ইমিডিয়েটলি প্রেসাইডেড বাই কে, তার মানে এই পজিশনে কে কিন্তু হবে না, কে কি হবে না, তার মানে আমার ডিডাব্লিউ দিয়ে খুঁজতে হবে, এইখানে ডিডাব্লিউ দিয়ে খুঁজতে হবে, যদি সামনে কে থাকে তাহলে ওইটাকে বাদ দিতে হবে। এইভাবে কটা ডিডাব্লিউ আমার আসছে সেই সংখ্যাটা আমার লাগবে এইখানে, তাই না? এই যে
How many D's are there in the following series which are immediately followed by D, followed by W এবং কি বলেছে not immediately preceded by K? তাহলে আমরা দেখি যে কটা DW আছে। প্রথমে দেখি এখানে DC, তার মানে এটা হচ্ছে না। ডি এর পরে W লাগবে আমার, এটা কিন্তু হচ্ছে না। তারপরে আমার DW এখানে পেলাম, DW পেলাম, কিন্তু তুমি দেখো সামনে কি আছে, K আছে। এখানে বলেছে কি সামনে K থাকলে হবে না, তাহলে আমার এই DW চলবে না। আমার এইখানে আরেকটা DW পেলাম, সামনে কি K আছে? সামনে কিন্তু K নেই, সামনে আছে G, তাই না? তার মানে এই DWটা আমার চলবে। তারপরে আবার একটা DW পেলাম যার সামনে V আছে, K আছে তারও আগে, তাই না? V আছে, D এর আগে V আছে, তার মানে এটাও চলবে। আচ্ছা, তারপরে এখানে আবার একটা DW পেলাম যার সামনে পেলাম কি Z, তার মানে K নেই, তাই না? তার মানে এটাও আমার চলবে। এরকম কটা পেলাম? একটা, দুটা, তিনটা। অতএব এমন DWD আছে, DW কটা আছে এমন, এমন আছে কটা, এমন D আছে কটা, এমন D আছে হলো তিনটা, তাই না? একটা, দুইটা, তিনটা, যার পেছনে আছে W কিন্তু সামনে K নেই। ঠিক আছে, দেখে নিচ্ছি পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলা আছে? একটা ভেন ডায়াগ্রাম আঁকা আছে, দেখতেই পাচ্ছ ভেন ডায়াগ্রাম আঁকা আছে। কি বলেছে? নিম্নলিখিত ভেন ডায়াগ্রাম দ্বারা সেরা উপস্থাপিত বিকল্পটি নির্বাচন করুন। মানে এই ভেন ডায়াগ্রাম দিয়ে এই অপশনগুলো থেকে কোন অপশনটাকে ভালো মতো, মানে সব থেকে ভালো মতোভাবে রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, এই সব কোশ্চেনের ক্ষেত্রে আমরা কিন্তু ভেন ডায়াগ্রাম দেখে এটা করব না, আমরা এখান থেকে ভেন ডায়াগ্রাম আঁকবো আগে, তারপরে আমরা এটা দেখবো যে কোনটা মিলছে। ঠিক আছে, এখান থেকে যদি ভেন ডায়াগ্রাম আঁকি তারপর আমরা দেখবো এটার সাথে এটা মিলছে কিনা। মনে করো এটা নেই, ঠিক আছে, তাহলে ডাক্তার, ম্যান অ্যান্ড স্টুডেন্ট, ডাক্তার, ম্যান অ্যান্ড স্টুডেন্ট, ঠিক আছে, তাহলে ম্যান ডাক্তার হতে পারে, তাই না? ম্যান ডাক্তার কিন্তু হতে পারে, ঠিক আছে। আবার ম্যান আবার স্টুডেন্ট হয়, ম্যান আবার কিন্তু স্টুডেন্ট হয়, আবার স্টুডেন্ট কি ডাক্তার হতে পারে? স্টুডেন্ট ডাক্তার, তো ডাক্তার দেখা গেল ডাক্তার করছে, সেও স্টুডেন্ট হতে পারে, সে কিনা আরও কি বলে MBBS থেকে MD করছে বা কিছু, সে কিন্তু ডাক্তার তারপরেও কিন্তু পড়াশোনা করতেই পারে, তাহলে কিন্তু স্টুডেন্ট সেটা হতে পারে, মানে তিনটাই কিন্তু কমন হতে পারে। তাহলে এটা কিন্তু এর সাথে একটা মিল পাচ্ছি আমি। তারপরেও আমি দেখে নিব যে পরের কোশ্চেন যেগুলো আছে সেগুলো হয় কিনা। তাহলে কি আছে? টেবিল, চেয়ার, ফার্নিচার। আচ্ছা, এখন দেখো ফার্নিচার একটা এমন জিনিস যার মধ্যে অনেক কিছুই পড়ে, টেবিল, চেয়ার, তাই না? আরও কিছু পড়ে, আলমারি পড়ে, তারপরে আরও স্টুল, এইসব পড়ে। তো যাই হোক, ফার্নিচারের মধ্যে কিন্তু টেবিল চেয়ার পড়ে যায়, তাই না? টেবিল চেয়ার কিন্তু মাঝখানে পড়ে যায়, তাহলে কিন্তু এইটা কিন্তু হচ্ছে না, মিল পাচ্ছি না। গোল্ড, সিলভার, অর্নামেন্ট, আবার সেম, অর্নামেন্ট একটা জিনিস যার মধ্যে গোল্ড পড়ে, সিলভার পড়ে, আরও যেই সব ধাতু যেমন কি না ডায়মন্ড আছে, ঠিক আছে, এইসব কিন্তু পড়ে যায়, তাই না? ডায়মন্ড যদিও ধাতু নয়, ঠিক আছে, তারপরেও অর্নামেন্টের মধ্যে কিন্তু ডায়মন্ড আসে, প্ল্যাটিনাম আসে, তাহলে এগুলো কিন্তু এখানে পড়ে যায়। তাহলে কিন্তু অর্নামেন্টের মধ্যে সিলভার এবং গোল্ড এগুলো পড়ে যাবে, তাই না? এটা এরকম হয়ে যাবে। ফ্যামিলি, প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন, তাহলে প্যারেন্টস আর চিলড্রেন কিন্তু ফ্যামিলির মধ্যে পড়ে যায়, আবার এরও কিন্তু ড্রয়িংটা এরকম হয়ে যাবে, তাই না? অতএব এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এর সাথে কিন্তু মিল পাচ্ছি আমি কার? এর, তাই না? এই ড্রয়িংয়ের। অতএব সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এ। ঠিক আছে, পরের কোশ্চেন আবার স্টেটমেন্ট, কি আছে? স্টেটমেন্ট, আর্গুমেন্ট, ঠিক আছে, তার মানে বিবৃতি আর যুক্তি। এই যে বিবৃতি যেটা দেওয়া আছে সেই বিবৃতিটা আমরা পড়ব, তারপরে আমরা দেখব কি যে যুক্তিটা দেওয়া আছে সেই যুক্তিটা ঠিক কি না, ঠিক আছে? কোন যুক্তিটা ঠিক সেই যুক্তিটা আমরা দেখব যে বিকল্পের মধ্যে সেটা অনুসরণ কোনটা ঠিক, মানে কোনটা অনুসরণ করে সেটা আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, আগে বিবৃতিটা পড়ে নেই। কি বলা আছে? ভারতীয়দের জীবনকাল প্রত্যাশা বৃদ্ধি পাচ্ছে। কি আছে? লাইফ এক্সপেক্টেন্সি অফ ইন্ডিয়ানস ইজ ইনক্রিজিং, মানে মানুষের আয়ু কিন্তু বাড়ছে, মানে আয়ুর যে প্রত্যাশা সেটা বাড়ছে। আগে যদি গড়ে 50 বছর মানুষের আয়ু ছিল, যদি হয়ে থাকে, তাহলে এখন কিন্তু সেটা 60 বা 65 সেটা হয়ে গেছে, বা তারও বেশি। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আরও বেশি আছে, সেখানে ইটালির মতো দেশে মোটামুটি 80-র মতো কিন্তু গড় আয়ু হয়ে যায়। যাই হোক, তো এই গড় আয়ু কি বলে? যুক্তি। এখন এই বিবৃতি আমরা পড়লাম, তার কি যুক্তি হতে পারে? কেন প্রত্যাশা বাড়ছে, জীবনকাল মানুষের, কেন ভারতীয়দের জীবনকাল
জীবনকালের প্রত্যাশা কেন বাড়ছে? সেটা যুক্তি কি হতে পারে? হ্যাঁ, মানুষ উন্নত চিকিৎসা সুবিধা পাচ্ছে, তাই না? মানুষ, ইয়েস, পিপল আর গেটিং বেটার মেডিকেল ফ্যাসিলিটিস। আচ্ছা, আগে কি ছিল, বিভিন্ন যেই রোগ হতো সেই রোগের কিন্তু ট্রিটমেন্ট ছিল না, ট্রিটমেন্ট এভেলেবেল ছিল না মানুষের কাছে। কিন্তু এখন কিন্তু বিজ্ঞানের সুবিধায় সেটা বলতে পারো যে এখন কিন্তু মানুষের কাছে অনেক মেডিকেল ফ্যাসিলিটিস আছে, যার জন্য কিন্তু অনেক মানে এমন রোগ যার জন্য অনেকেই মারা যেত, সেই রোগ থেকেও কিন্তু এখন মানুষ বেঁচে যায়, ঠিক আছে? যার জন্য কিন্তু এখন মানুষের লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু আগের থেকে বেড়ে গেছে। তাহলে এটা কিন্তু সঠিক বলেই মনে হচ্ছে এই আর্গুমেন্টটা বা এই যুক্তিটা। ইয়েস, পিপল আর ডুইং মোর ফিজিক্যাল এক্সারসাইজেস। আচ্ছা, এখন কিন্তু মানুষ জেনে গেছে, বুঝে গেছে যে হ্যাঁ, শারীরিক ব্যায়াম করলে মানুষ কিন্তু সুস্থ থাকতে পারে বা বেশি দিন বাঁচতে পারে। সেটা কিন্তু মানুষ এখন জানে, ঠিক আছে? আর শারীরিক ব্যায়াম কিন্তু যোগা বা ফিজিক্যাল ফিটনেসের জন্য অনেকেই জিমে যায়। তো এগুলো হয়ে যাওয়ার পরে তাহলে কিন্তু মানুষের জীবনকালের প্রত্যাশা কিন্তু সত্যি বাড়ছে। তাহলে অপশন যেটা 2 আছে, 1 এবং 2, দুটাই কিন্তু আর্গুমেন্ট দুটাই কিন্তু ঠিক বলেই মনে হচ্ছে। অতএব আমি কি বলতে পারি, দেখি বিকল্প কি বলা আছে। কেবল যুক্তি 2 শক্তিশালী, 1 এবং 2 উভয়ই অনুসরণ করে। আচ্ছা, এখানে অপশন ভুল আছে নাকি? অনলি আর্গুমেন্ট 2 ইজ স্ট্রং। আচ্ছা, কিন্তু আমার তো মনে হচ্ছে কি দুটা আর্গুমেন্টই স্ট্রং, ঠিক আছে? দুটা আর্গুমেন্টই স্ট্রং মনে হচ্ছে। সেই ক্ষেত্রে উভয় যুক্তি 1 এবং 2 মানে 1 এবং 2 দুটাই শক্তিশালী বলেই মনে হচ্ছে। অপশন বি কিন্তু মনে হচ্ছে। এখানে আছে কোনো যুক্তি শক্তিশালী নয় সেটা না, কেবল যুক্তি 1 শক্তিশালী সেটা না, ঠিক আছে? আমার কিন্তু মনে হচ্ছে যে বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখে নিই পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলা আছে? 4 অপশনস have been given, out of which 3 are alike in some manner and 1 is different. Select the odd one. এইখানে দেওয়া আছে কি, 4টা কোশ্চেন দেওয়া আছে, তাই না? 4টা অপশন দেওয়া আছে, তার মধ্যে কোনটা সঠিক সেটা 3টা একরকম এবং একটা অন্যরকম। তো সেটা যেটা অন্যরকম সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, কি হতে পারে? 51 24, তাই না? 71 74, 71 44 আর 42 এবং 15 32 আর 13 কি হতে পারে? দেখে নি কি হতে পারে। 51, আচ্ছা 24-এর দ্বিগুণের থেকে এটা হলো বেশি হয়ে যাচ্ছে, এটা হলো দ্বিগুণ হচ্ছে না, তাই না? এটা দ্বিগুণ হচ্ছে না, এটা দ্বিগুণের থেকে আবার বেশি হয়ে যাচ্ছে, এটা কিন্তু দ্বিগুণের থেকেও বেশি হয়ে যাচ্ছে, তাই না? সেটা একটা কি যুক্তি হতে পারে? সেটা কি যুক্তি হতে পারে কোনো? 24 না, একটা জিনিস তুমি দেখো, 51, তাই না? 51 আর 24, ঠিক আছে? তুমি একটা জিনিস দেখো, 5 1 যদি যোগ করি তাহলে কিন্তু 6 চলে আসছে, তাই না? 5 আর 1 যদি যোগ করি তাহলে কিন্তু 6 আসছে, আবার 2 4 যদি যোগ করি তাহলেও কিন্তু 6 আসছে। তাহলে কিন্তু এইটা একটা মিল হতে পারে। এটা দিয়ে দেখি কি আছে। আচ্ছা, 4 4 দিয়ে 8 হয়, 7 1 দিয়েও 8 হয়, তার মানে কি এটাও কিন্তু ঠিক আছে, এটাও ঠিক আছে, মানে দুটা সেম, মানে অ্যালাইক, ঠিক আছে? আচ্ছা, এটা হলো 4 আর 2 যদি যোগ করি তাহলে কি হবে? 6, এটাও কিন্তু 1 আর 5 যোগ করলে 6 আসছে, তার মানে এটাও কিন্তু ঠিক আছে, মানে অ্যালাইক, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি এটা দেখি 3 আর 2 যোগ করলে কিন্তু 5, তাই না? আর 1 আর 3 যোগ করলে কি হয়? 4 হয়, তাই না? তার মানে এগুলো কি হলো, এই যে দুইটা ডিজিট, মানে একটা সংখ্যার যে দুটা ডিজিট আছে সেই দুটা ডিজিট যোগ করলে পরে তাহলে কিন্তু দুটার ক্ষেত্রেই সেম আসছে। এই ক্ষেত্রে 3টার সেম হলো, মানে 3টারই মিলে যাচ্ছে এইভাবে অ্যালাইক এরকম করে। কিন্তু এটার ক্ষেত্রে আমরা দেখলাম কি 3 আর 2 যোগ করে 5 হচ্ছে, আর এদিকে 1 আর 3 যোগ করে 4 হচ্ছে, মানে এটা বাকি 3টার থেকে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। উত্তর হয়ে যাবে ডি। বুঝতে পারলে? খুবই সুন্দর ছিল কোশ্চেনটা। দেখে নিই পরের কোশ্চেন। বলা আছে কি 5 persons A B C D E আর সিটিং 1
অ্যাভাব দ্য আদার, মানে একজন একজনের উপরে আছে অন এ ল্যাডার, মানে একটা ল্যাডার আছে, মানে সিঁড়ি আছে, সিঁড়িতে একজন একজনের উপরে আছে 5জন ব্যক্তি, ঠিক আছে। এখন কি বলেছে, নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার, মানে ওই এর এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, সেইভাবে যে আছে সেটা বলা নেই, কিন্তু সেইভাবে নাও থাকতে পারে, ঠিক আছে। বি ইজ সিটিং অ্যাভাব এ, মানে কি বলা আছে, আমি এখান থেকে আঁকা শুরু করব, ঠিক আছে। তাহলে বলা আছে বি বি ইজ সিটিং অ্যাভাব এ, মানে এর উপরে আছে কি বি, ঠিক আছে। উইথ 1 পার্সন বিটুইন দেম, তার মানে বি আর এ এর মাঝখানে একজন আছে, এইখানে কিন্তু একজন অলরেডি আছে, সেটা আমরা, তার মানে এইখানে একজন আছে, মানে 3জন আমার হলো, সেটা আমি জানি না কে আছে। তারপর বলছে অনলি 2 পার্সন আর সিটিং বিটুইন এ অ্যান্ড সি, তাহলে এ আর সি এর মধ্যে কজন আছে, 2জন, অনলি 2%, 2%, তাই না। এখানে আমার 3জন আছে, আমি যদি সিকে এ আর সি এর মধ্যে 2জন থাকতে হয়, তাই না। তার মানে আমি যদি উপরে বসাই এইখানে, এই 1জন আর 2জন, এখানে আমি যদি সি বসাই তাহলে কিন্তু বসাতে পারি, তাই না, সিকে। কিন্তু আমি যদি সিকে ভাবি যে আমি উপরে বসাবো না, আমি নিচে বসাবো, তাহলে কি হবে, তুমি 2জন যদি রাখতে চাও এইখানে, তাহলে 1জন 2জন, তারপরে এইখানে তুমি যদি সি বসাতে চাও, তাহলে তুমি ভাবো যে কটা হচ্ছে, 1জন 2জন 3জন 4জন 5জন 6জন হয়ে যাচ্ছে, তাই না। অতএব সি কিন্তু নিচে হবে না, ঠিক আছে। তার মানে সি কিন্তু নিচে হবে না, বুঝতে পারলে, সি নিচে হবে না, সি উপরেই হবে, ঠিক আছে। তার মানে 2জন হয়ে গেল মাঝখানে, সি আর এ আর সি এর মাঝখানে 2জন হয়ে গেল। আচ্ছা, এখন কি বলেছে, সি ইজ নট সিটিং অ্যাট দ্য টপ, তার মানে কি সি এর উপরেও একজন আছে, আমরা অলরেডি 1 2 3 4জন হয়ে আছে এখানে, তার উপরেও কিন্তু একজন আছে, ঠিক আছে। মানে সি কিন্তু সবার উপরে নেই, তার মানে এই পজিশনে একজন আছে, ঠিক আছে। তাহলে বলেছে কি হু ইজ সিটিং ইন দ্য মিডিল, তার মানে আমার এই যে একটা পজিশন, এই যে একটা পজিশন, এই যে একটা, দুইটা, তিনটা, মানে 5টা পজিশন আছে, এই 5টা পজিশনের মিডিলে কে বসে আছে, তার মানে আমার এইখানে কে আছে, এখানে কে আছে, দেখো কিন্তু আমার জানার কিন্তু দরকার নেই কোনো, কারণ আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি কি বি আছে একদম মাঝখানে, তাই না। উপরে যেই থাকুক, তারপরে সি আছে, তারপরে বি আছে, তারপরে একজন আছে, তারপরে এ আছে, ঠিক আছে। তাহলে আমার কিন্তু উত্তর হয়ে যাবে বি। খুবই সুন্দর একটা কোশ্চেন ছিল রিজনিং এর, ঠিক আছে। আজকের কোশ্চেনগুলো সত্যিই খুব ভালো কোশ্চেন, হ্যাঁ, যদিও সবই কিন্তু PYQ, মানে প্রিভিয়াসলি আস্কড কোশ্চেন বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলতে পারো। আচ্ছা, কি বলা আছে, টিম ইজ টু বি সিলেক্টেড ফ্রম 13 প্লেয়ার্স, 13 জনের থেকে তোমাকে একটা কি বলছে টিম তৈরি হবে, ঠিক আছে। 13 জন প্লেয়ারের নাম কি, এরকম P1 থেকে শুরু করে এইভাবে 1 2 3 4 P এইভাবে করে দেওয়া আছে কি P13 পর্যন্ত, ঠিক আছে। দেয়ার উইল বি 7 প্লেয়ার্স ইন দ্য টিম। আচ্ছা, তার মানে কি 13 জন প্লেয়ার আছে, কিন্তু তোমাকে টিম করতে হবে, সেই টিমের মধ্যে 7 জন প্লেয়ার নিয়ে তোমাকে টিম করতে হবে। এখন বলেছে কি P2 ক্যান নট বি সিলেক্টেড, আচ্ছা তোমাকে তার মানে সিলেক্ট করতে হবে এগুলো থেকে, ঠিক আছে। P2 ক্যান নট বি সিলেক্টেড উইথ P1, আচ্ছা তার মানে কি P2 যেই টিমে থাকবে, ঠিক আছে, ক্যান নট বি সিলেক্টেড উইথ, মানে সেই টিমে কারা কারা থাকবে না, ঠিক আছে, কারা কারা থাকবে না, P1 থাকতে পারবে না, P6 থাকতে পারবে না, ঠিক আছে। আর কে থাকতে পারবে না, P4 থাকতে পারবে না, তারপরে ওটা অন্য কিছু, অন্য সেন্টেন্স শুরু হয়ে যাচ্ছে P7টা। আচ্ছা, তার মানে এখন আমাকে টিম তৈরি করতে হবে এইভাবে, ঠিক আছে। এখন বলেছে P7 ক্যান নট বি সিলেক্টেড উইথ P2, আচ্ছা P7 কার কার সাথে থাকবে না, P7 কে নিয়ে যদি আমি টিম করি তাহলে কারা থাকবে না তার মধ্যে, ক্যান নট বি সিলেক্টেড বলেছে, তাই না। P2 P10, ঠিক আছে, এগুলো না লিখলেও হতো, P11 অর কি বলেছে P13, তাও তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি লিখে নিচ্ছি। যদি P2 দিয়ে করি টিম, তাহলে মানে 7 জনের মধ্যে P2 কে রাখি তাহলে এরা থাকবে না, আর যদি P7 কে রাখি তাহলে কিন্তু এরা থাকবে না, ঠিক আছে। আর যদি বলা আছে যে P8 এবং কি বলা আছে P8 and P13 both are selected, হ্যাঁ, if P8 and P13 both are selected then P5 must be selected,
তার মানে যদি আমি P8 কে রাখি আর P13 কে রাখি, তাহলে তার সাথে সাথে কি হয়ে যাবে, P5ও কিন্তু চলে আসবে, তাই না? তাই বলেছে, তাহলে P5ও সিলেক্টেড হবে। P4 ক্যান নট বি সিলেক্টেড উইথ P2, P10, P12, P11। দেখো এরকম কোশ্চেন কিন্তু এনটিপিসিতে চলে আসছে। তার মানে কিন্তু লেভেল কিন্তু মাঝে মধ্যে ভালোই কঠিন থাকে, ঠিক আছে? তাহলে দেখো কি বলা আছে, যে P4 ক্যান নট বি সিলেক্টেড, মানে P4 এর সাথে কারা আসবে না, P4 এর সাথে কারা আসবে না, আসবে না কারা, P2 আসবে না কারা, P2, তারপরে P12 আর P11 এরা আসবে না। এই হলো আমাদের, ঠিক আছে, কোশ্চেন। উইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট সিলেকশন অফ দ্য টিম। তার মানে আমার এখানে যে টিমগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা কারেক্ট সিলেকশন হবে, ঠিক আছে? তাহলে আমি দেখি, এখানে আমি অপশান থেকে দেখতে পারি যে P2, তাই না? P2 কোথায় আছে দেখি, যে P2 আছে এইখানে দেখতে পাচ্ছি, তাই না? P2 এইখানে আছে। তাহলে যদি P2 থাকে, P2কে যদি মানে এই 7জনকে নিয়ে টিম করা আছে এইখানে, এর মধ্যে যদি P2 থাকে তাহলে কারা কারা থাকবে না সেটা আমার লক্ষণীয়। P2 যদি থাকে তাহলে P1, P6, P4 থাকবে না। এইখানে কি আছে, P1 দেখো আছে, তার মানে P1 আছে, P6ও আছে এবং P4ও কিন্তু আছে। তার মানে কি P2 এর সাথে তো এরা থাকবেই না বলা আছে, তাই না? তার মানে কিন্তু এইটা টিম হবে না, বুঝতে পারলে? এটা টিম হবে না। আচ্ছা, এই P2 দিয়ে দেখি আরও কিছু আছে নাকি এখানে। P2 এখানে নেই, P2 সিতেও নেই, P2 ডিতে আছে P2, তাহলে ডিতে P2 আছে কিন্তু P1 নেই এখানে, P6, P4, P6 কিন্তু নেই। তার মানে এটা একটা হওয়ার চান্সেস কিন্তু আমার আছে, ডিটা চান্সেস আছে আমার হওয়ার। আচ্ছা, তারপরে P7 দিয়ে আমরা দেখবি, আমরা P2 এর কিন্তু P2টা আমরা দেখে নিলাম, এবার P7 দিয়ে দেখি, ঠিক আছে? P7 কোথায় আছে সেটা বার করব, যে P7 কোথায় আছে। P7 আছে কোথায়, এই যে শেষে P7 আছে এইখানে, তাই না? শেষে ডিতে আছে P7। তাহলে P7 যদি থাকে তাহলে কারা কারা তার সাথে থাকবে না, P2 থাকবে না তার সাথে। দেখো বলা আছে কি P2 থাকবে না, ঠিক আছে? P2 থাকবে না, কিন্তু এইখানে তো দেখলাম প্রথমে P2 আছে, তাই না? P2 এইখানে আছে, এই যে P2 আছে। তার মানে কি এইটা সম্ভব না, কারণ P7 এর সাথে P2 থাকবে না, P10 থাকবে না, P11 থাকবে না, P13 থাকবে না, এই যে P13ও আছে এইখানে। তার মানে এটাও কিন্তু সম্ভব না, তাই না? তাহলে P7 দিয়ে আমরা দেখে নিলাম। এইবার দেখব P8 থাকলে, P13 থাকলে P5 থাকবে। তাহলে P8 কোথায় আছে বা P5 কোথায় আছে দেখতে হবে। P8, P5 এটা তো আমার হবেই না, আমি দেখবই না। তার মানে P8 আমি এই দুটার মধ্যেই দেখব। তাহলে P8 আমি এখানে কিন্তু দেখতে পারছি না, P5ও দেখতে পারছি না, P13ও দেখতে পারছি না। P13 আছে কিন্তু এখানে P13 থাকলে বলেছিল কি P8 আর P5 থাকতে হবে, P5ও নেই, P8ও নেই, P5ও নেই, P8ও নেই। তার মানে এটাও কিন্তু অ্যান্সার হবে না। অতএব এটা আমার হওয়ার চান্সেস কিন্তু আছে। এইখানে দেখি কি আছে। তাহলে এইখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখলে পরে দেখা যাচ্ছে কি P5 এখানে আছে, P5 থাকলে পরে কি হবে, P8ও থাকবে, P13ও থাকবে। তাহলে P8 আছে, P13ও কিন্তু এর মধ্যে আছে, বুঝতে পারলে? তার মানে কিন্তু সি আমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? এখানে বলা ছিল P1 এর সাথে P2 থাকবে না, এখানে P2 আছে, P2 নেই, ঠিক আছে? তার মানে সঠিক উত্তর আমাদের এটাই হবে, নিশ্চিতভাবে বলা যেতে পারে। ভালোই কোশ্চেনটা কিন্তু ভালোই টাফ ছিল, যদিও মনে হচ্ছিল যে এটা কিন্তু মাত্র 1 নম্বরের কোশ্চেন। তো এইরকম টাইপের কোশ্চেন কিন্তু তুমি প্রথমে অ্যাটেম্প করবে না, কোনোদিনও ভুলেও অ্যাটেম্প করবে না এরকম টাইপের কোশ্চেন। তোমার সম্পূর্ণ কোশ্চেন হয়ে যাবে সলিউশন করা, তারপরে যদি তোমার কাছে সময় থাকে তারপরে তুমি এরকম টাইপের কোশ্চেন অ্যাটেম্প করতে যাবে। অতএব দেখে শুনে তোমাকে করতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এই ছিল আমাদের শেষ কোশ্চেন। যদিও তোমরা ভিডিওটা অনেকটাই লং ছিল, ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখার জন্য যারা যারা দেখলে তাদের অশেষ ধন্যবাদ। আর তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে এইভাবে সাপোর্ট করছো, তার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর এইভাবেই থাকো, আমাদের সাথে পাশে থাকো, হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই, দেখা হবে পরবর্তী আবার কোনো একটা ক্লাসে, ঠিক আছে? পরবর্তী নেক্সট রিজনিংয়ের আবার যে ক্লাসটা আসবে তাতে অবশ্যই দেখা হবে, ঠিক আছে?